সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই মুহূর্তে আলোচনার একমাত্র সবকিছুর কেন্দ্রবিন্দু নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ এবং গণভোট, এই দুটি নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেন্দ্রিক সামগ্রিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনকে কেন্দ্র করে এখনও রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনের জন্য আলাপ আলোচনা চালাচ্ছে, সমঝোতার চেষ্টা করছে। এ নিয়ে আমরা আলোচনা করব। নির্বাচন পোস্টাল ব্যালট নিয়ে কিছু কথাবার্তা আছে। আজকে নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দল গিয়েছিল, তারা বিভিন্ন বিষয়ে কথা বলে আসছে। এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ঠিক বাঁ পাশে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আরও উপস্থিত রয়েছেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমার বাংলাদেশ বা এবি পার্টি এবং এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা 5 আসন। জি, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত, ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি শুরুতে ব্যারিস্টার জুবায়ের আহমদ ভুইয়া, আপনাকে জানতে চাচ্ছি, আপনি যে একজন প্রার্থী নির্বাচনে, আপনার এলাকায় নির্বাচন পরিস্থিতি কি? আর আপনাদের জোটের 11 দলীয় যে জোট এখন কাজ করছে, এই জোটের মধ্যে আপনারা আছেন, জামাতে ইসলামীর নেতৃত্বে ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ 11 দলীয় যে জোট, এই জোটের সমঝোতার বিষয়টি সর্বশেষ কি পর্যায়ে? এই দুটি বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আমাদের দুইটা প্রশ্ন করেছেন। বেসিক্যালি এখন পরিবেশটা কেমন আছে, আর আরেকটা হলো আপনি নিশ্চয়ই নির্বাচনী এলাকা থেকে আসছেন। জি জি জি, আজ সকালে আসছি আমি। জি, তো দেখেন, নির্বাচনের পরিবেশ যেটা আছে, আমরা প্রশাসনের উপস্থিতিটা পাচ্ছি না। এটা হলো প্রথম কথা। আমরা প্রচারণা চালাচ্ছি, প্রার্থীদের মধ্যে মোটামুটি সম্পর্ক আছে, ভালো আছে আমাদের আসনে, কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, আমার জন্য যদি কেউ কাজ করে দেখা যাচ্ছে যে তাকে কোনো একটা মামলায় দিয়ে দেওয়া হচ্ছে, অথবা বাড়িতে গিয়ে তার বাবাকে হুমকি দেওয়া হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। এটা সব জায়গায় ঘটছে না, কিন্তু অনেক জায়গায় ঘটছে। এটা আমাদের জন্য আশঙ্কাজনক। নির্বাচনের এত আগেই আপনি আপনার নির্বাচনী এলাকার থানাগুলোর নাম যদি বরিচং এবং ব্রাহ্মণপাড়া, কুমিল্লা 5 আসনে আমি নির্বাচন করছি। ওখানে 2টা আসনই সীমান্তবর্তী, ভারতের সাথে সীমান্ত আছে। ওখান থেকে যখন চোরাচালান হয়, সেখানে মাদক এবং অস্ত্র দুইটাই আসে। এই দুইটাই আমাদের নির্বাচনের পরিবেশের জন্য হুমকি। আর পুলিশ এবং সিভিল প্রশাসন যে পরিমাণ তৎপর থাকা দরকার, ওই পরিমাণ তৎপরতা নাই। আমরা দেখলাম যে নির্বাচন কমিশন যেভাবে দেখভাল করার দরকার, আমাদের বলা আছে যে আমরা কোনো প্রপাগান্ডা প্রচার করতে পারবো না নির্বাচনের 22 তারিখের আগে, কিন্তু আমরা দেখলাম যে একদম কালার প্রিন্টেড আপনার পোস্টার ছাপানো হচ্ছে, লাগানো হচ্ছে। এখনো আপনারা আনুষ্ঠানিকভাবে এগুলোর প্রতিবাদ করেননি? তারপর দেখলাম যে আপনার সব সভা করতেছে, মাঠ বৈঠক করতেছে, সব কিছুই করতেছে, এবং সেটা প্রার্থীর পেজেই আছে। এটার জন্য খুব বেশি তদন্ত করার দরকার নেই। তো এরকম এই ধরনের অভিযোগগুলো আছে, কিন্তু কেউ দেখছে না। এটা হলো প্রবলেম। আমাদের ব্যক্তিগতভাবে আমরা অভিযোগ করব, পাল্টা অভিযোগ করব, এর চেয়ে বেশি হলো যারা রেফারি আছে তাদের দেখা উচিত। আমরা যারা খেলোয়াড় খেলবো, তাদের সব ফাউল যদি রেফারি না দেখে, তাইলে ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সাথে খেলোয়াড়দের সম্পর্ক মনোমালিন্য হবে, সম্পর্ক নষ্ট হবে, এটা বেশি হবে। রেফারি যখন হুইসেল বাজাবে, তখন কিন্তু খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক থাকবে, দর্শকদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক থাকবে। তো আমরা চাই যে প্রশাসন অ্যাক্টিভ থাকুক, এটা হলো বাস্তবতা। আর দ্বিতীয় যে বিষয়টা, জোটের সবচেয়ে শেষের দল আমরা, যারা সর্বশেষ আমরা জোটে গিয়েছি, আমরা চেষ্টা করেছি এবি পার্টি যে শেষ পর্যন্ত মধ্যবর্তী একটা জায়গায় দাঁড়িয়ে থাকা যায় কিনা। আমরা যারা নতুন বন্দোবস্তের কথা বলছি,
নতুনভাবে প্রশাসন এবং অবকাঠামো রাষ্ট্রের সবগুলো নতুনভাবে বিনির্মাণ করার চেষ্টা যারা করছিলাম রাজনৈতিকভাবে, আমরা বিভিন্ন দলের সাথে আলোচনা করেছি, একমত হয়েছি, কিন্তু সর্বশেষে বিএনপি এবং জামাত দুইটি বলয় তৈরি করেছে। এই বলয়ের মাঝখানে থেকে আমাদের সাথে থাকা দলগুলো আস্তে আস্তে দুইটা বলয়ে চলে গেল। আমরা শেষ পর্যন্ত প্রায় একা হয়ে গেলাম। মানে তৃতীয় শক্তি হিসেবে আপনারা আবির্ভাবের চেষ্টা করছেন? আবির্ভাবের চেষ্টা আমরা সর্বশেষ পর্যন্ত করেছি, যাতে একটা নতুন মধ্যমপন্থার রাজনীতি তৈরি হয়। এটার আবেদন আছে, কিন্তু এখনই সবাই এমপি হইতে চায়, এখনই সবাই ক্ষমতা চায়, এটা একটা প্রবলেম। এবং এই প্রবলেমের কারণে আমরা শেষে গিয়েছি, যখন আমাদের আসন কত হবে এটা নিয়ে আমরা সমঝোতায় পৌঁছাইতে পারিনি এখনো। বাট আলোচনা চলছে, আশা করছি অল্প সময়ের মধ্যে এই আলোচনা শেষ হবে। এখানে এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটা দলের আসনের ব্যাপারে আরও দাবি আছে। সেই দাবিগুলো হয়তো একটা সমঝোতার ভিত্তিতে শেষ হবে। আমাদের মূলত 11 দল বা 12 দলের যে জোটটি হচ্ছে, সেখানে বিবেচ্য বিষয় হলো সংস্কার, বিচার, নির্বাচন এবং নতুন সংবিধান সংস্কার। এই অ্যালাইনমেন্টগুলো তে আমরা একত্রিত হয়েছি। আমাদের সব বিষয়ে যে একমত তা না, আমাদের প্রত্যেকটা দলের স্বাতন্ত্রিক অবস্থান আছে। তারপরও আমরা একটা বৃহত্তর স্বার্থে দেশের সার্বভৌমত্ব, সংস্কার, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা একত্রিত হওয়ার চিন্তা করেছি। এখন এই সবগুলো দল কতটুকু উদারভাবে এই জোটটাকে এগিয়ে নিয়ে যাবে, এটার উপর নির্ভর করবে এই জোট কতটুকু সফল হবে বা কতটুকু আগামী নির্বাচনে সাফল্য লাভ করবে। না, এখানে আরেকটা বিষয় আমি একটু স্পষ্ট করতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই, যেটা হলো আপনারা কি এর মধ্যে আসলেই কি আপনাদের মধ্যে সমঝোতা হলো, নাকি যার যার অবস্থান থেকে নির্বাচন করবেন এই ঘোষণাটা কি এই দুয়েকের মধ্যে আসবে? মানে এই ব্যাপারে কিছু জানেন? মানে 30টা আসন যে আপনাদের দেওয়া হয়েছিল এনসিপিকে এবং এবি পার্টিকে যে 3টি আসন দেওয়া হয়েছিল, এর বাইরে কি আপনি প্রার্থী? জি, আপনার প্রার্থিতা এর বাইরে? আমার প্রার্থিতার বাইরে। তাইলে তো আপনাকে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। 53 জন আপনার 54 জন জি জি জমা দিয়েছে, এর মধ্যে 48 জন বৈধ হয়েছে এর মধ্যে। তা এখন দুইটা হইতে পারে, আমরা অ্যালাইনমেন্টে থেকেও একা নির্বাচন করতে পারি, অথবা যদি সমঝোতা হয় তাহলে কৌশলগত যে সমঝোতা জোট আছে তার প্রার্থী হিসাবেও করতে পারি। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নির্বাচন পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, নির্বাচন পরিস্থিতি প্রচণ্ড খারাপ। নির্বাচনের কোনো আমেজ, কোনো হাওয়া, কোনো কিছু নাই। শুধু একজন আর একজনের বিরোধিতা, কিভাবে পায়ে পা বাঁধায় গণ্ডগোল করবে, এইটার ব্যাপক কম্পিটিশন আর প্রতিযোগিতা জামাত আর এনসিপি মিলে করছে। আপনি যদি বলেন কোনটা, এই যে মির্জা আব্বাস সাহেবের সিট, আরে বাবা ভোট চাওয়া পাটোয়ারি, তুমি চাও যে আমি এনসিপি জামাতের জোট, আমাকে ভোট দেন, আপিলটা তো এটাই হবে। মির্জা আব্বাসের আচরণ কি ভোটারদের কাছে বলে ভোট কি পাওয়া যাবে? মির্জা আব্বাস উগ্র না নমনীয়, এই ওনার আচরণ বিশ্লেষণ, ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য তো পাটোয়ারিকে ওখানে কি জামাত নমিনেশন দিয়েছে ডিস্টার্ব করার জন্য? এই সমস্ত বিষয় শালীনতা বোধের মিনিমাম যে ছোঁয়া থাকে, সেই ছোঁয়াটা ওই মির্জা আব্বাস সাহেবের সিটে পাটোয়ারির ভিতরে আমি লক্ষ্য করছি না। পাশাপাশি জামাত ইসলাম তো তারা ফ্রি ফেয়ার নির্বাচন চোখেই দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের পাতানো নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সুসম্পন্ন। যেটুকু বাকি আছে সেটুকু চেষ্টা করছে করার, আর একটা সাউন্ড রাখতেছে বাজারে যে আমি ফ্রি ফেয়ার নির্বাচন পাচ্ছি না। আপনি দেখেন এই যে ব্যালট, আপনার প্রবাসী ভোট, বাহরাইনে রীতিমতো সিল মারতে দেখা গেল। আজকে আমাদের পোস্টাল ব্যালটে রীতিমতো সিল। তো পোস্টাল ব্যালটের নিরাপত্তাটা কে নেবে? পোস্ট অফিসের নিরাপত্তাটা কে নেবে? তো যেই সরকার পোস্টাল ব্যালটের নিরাপত্তা, ভোটারের গোপনীয়তা, তারপরে হচ্ছে পোস্ট অফিসের নিরাপত্তা দিতে পারছে না, তো সেই সরকার বাংলাদেশের মানুষের ভোটেরও কোনো নিশ্চয়তা দিতে পারছে না, প্রবাসীদেরও পাচ্ছে না। কতটুকু সফল এই সরকার? এটা তো এখন পর্যন্ত একটা প্রাইমারি ইনফরমেশন আসছে এবং নির্বাচন কমিশন বলেছে তারা এটা তদন্ত করে দেখছে, এবং যদি কাউকে জড়িত পায় যে কারা এটার সাথে জড়িত, ছবি চলে আসছে তো এরপর প্রমাণ, তাদের এনআইডি কার্ড ব্লক করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর এই ভোটগুলো নিয়ে কি করবে? এই বিতর্কিত ভোট যে এই যে সিল মারার, এই সিল মারাটা আপনি কি করবেন? বেসিক্যালি তো আসলে এই ভোটের নিরাপত্তা দিতে না পারার কারণেই তো এ যাবৎকাল এটা ঝুলেছিল নির্বাচন কমিশনের ইয়েতে। রুল দেওয়ার পরও, হাইকোর্ট নিষ্পত্তি করার পর বলাও,
সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করতে বলার পরেও কিন্তু এটা ঝরেছিল। এটা তো অনেক আগে ডক্টর কামাল সাহেবকে তো একটা রিটও হয়েছে এবং ডিএলআর এটা আছে, কুতুবদিয়ার এক লোক চট্টগ্রামের, উনি এটা করেছিলেন। এখন আপনি এটা গেল, তারপরে আপনি এখানে আসেন যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, শামসুজ্জামান ডাবলু সে তো গেল, আনারুল্লাহ, চুয়াডাঙ্গা, শামসুজ্জামান ডাবলু যে গেল, এখন এইটা আপনি যত কথাই বলেন, এইভাবে গলার টিপে চেপে গামছা দিয়ে মারার রাইটসটা কে দিছে? নতুন বন্দোবস্তের, নতুন প্রশাসনের যে আচার আচরণ আমরা দেখছি, তো এইটা আমাদের কাছে খুবই অসহনীয় এবং দুর্ভাগ্যজনক। এই জিনিসগুলো বিশ্লেষণ করা উচিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের, যে তাদের কি করতে বলা হয়েছে আর কি করছে। একটা ক্রিমিনালও যদি হয়, সেই ক্রিমিনালকে তো এইভাবে মারতে পারে না, চিপে চিপে শ্বাসরুদ্ধ করে গামছা মুখের ভিতরে ঢুকায় বুট লাথি দিয়ে এভাবে মারতে কি পারে না, কোনো রাইটস নাই। ইতিমধ্যে তো যেটা আমরা দেখেছি, আইএসপি স্টেটমেন্ট দিয়ে বলেছে যে সংশ্লিষ্ট সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। ডাবলুকে ফেরত দিতে পারবে? এই প্রেস রিলিজের রাজনীতি আর প্রেস রিলিজের প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব ছাড়া এ তো নতুন দেখছি না। নতুন বন্দোবস্তে এটা বিষয়বস্তু না, নতুন প্রশাসনের তো এটা বিষয়বস্তু না। অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এটা মানুষ আশা করে না। তারা স্ট্রিক্টলি ডিসিশন নেবে, স্ট্রিক্টলি অ্যাপ্লাই করবে, স্ট্রিক্টলি কাজ করবে, মানুষের আস্থা তাদের বৃদ্ধি পাবে। কিন্তু তারা তো যা করছে মেরুদণ্ডহীনের মতো প্রত্যেকটা সেক্টরে তাদের কর্মকাণ্ড তারা করছে। তারপরে আরেকটা জিনিস আপনি দেখেন যে এটা তো জামাত ইসলামেরও একজন বাড়ির ভিতরে শ্বাসরুদ্ধ অবস্থা, তার নিজের ঘরে মৃত অবস্থা পাওয়া গেছে ঢাকাতে। তাহলে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা বোঝেন যে কোথায় আজকে গেছে। নির্বাচন যে আনন্দ উল্লাসের ব্যাপার, আমেজের ব্যাপার, এমনি তো পোস্টার মাস্টার মারতে দেয়নি, টেস্ট মেরিয়ে দিয়েছে এখানে। তারপরে কবে নমিনেশন সাবমিট আর নির্বাচনী প্রচারণার সাথে ব্যাপক একটা ফারাক, কিন্তু দিনের এত লম্বা ফারাকের কিন্তু আমরা সাবমিশন এবং প্রচারণা চালানোর গ্যাপটা একটু ব্যাপক গ্যাপ দিয়েছে। এই গ্যাপটা আমি ইতিপূর্বে কোনো নির্বাচনে আমি দেখিনি। এনাদের ভিতরে কি স্বার্থ, কি উদ্দেশ্য আছে, এই গ্যাপটা দেওয়ার কারণটাই বা কি, থরে থরে ওনারা কি গজাতে চাচ্ছে, কোন বীজ রোপণ করতে চাচ্ছে, সেই বীজ দিয়ে আবার কোন ঘটনা ঘটাতে চাচ্ছে, এগুলো তো ধরেন আস্তে আস্তে বেরোই যাবে যখন ঘটে যাবে। এখন এই যে 3টা হত্যা, আলামত ভালো না, আলামত ভালো না। আপনি যত ইন্টারনাল কদ্দুন বলে যে কারণ মাঝে ইন্টারনাল কদ্দুনে ভাই মারা গেছে, এই সময়টা কি মৃত্যুর জন্য উপযুক্ত সময় হিসেবে কেন বেছে নেওয়া হলো, এটা কিন্তু একটা বিষয়। দ্বিতীয়ত ভাই মারলো, কিন্তু সামরিক বাহিনী মারলো কেন, এটা একটা ব্যাপার। আর যিনি হচ্ছেন জামাত ইসলামের বাড়ির ভিতর যা লাশ পাওয়া গেল, সেটারই বা গুরু রহস্য কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যতগুলো ঘটনা সব কিন্তু ঘটে যাচ্ছে। ঢাকা সিটিতে একবারে আমি যদি আপনি দায়িত্ব নিয়ে বলতে বলেন, আমার ব্যক্তিগতভাবে আমি ওপিনিয়ন দিতে পারি যে এটাতে এনসিপি, জামাত এবং বর্তমান সরকারের বিভিন্ন হ্যান্ডসই জড়িত এগুলোর ভিতরে, এবং তারা একটা পাতানো নির্বাচন, তাদের স্বার্থই বা কি? তাদের স্বার্থ অবশ্যই আছে। কি স্বার্থ আছে আপনি বুঝবেন ওই আরো দিন যখন যাবে, 20 তারিখের পর 22 তারিখ 23 তারিখ, কারণ তারা রাজনীতিবিদদের ঘাড়ে, তাদের লোক তো মারা যাচ্ছে। তাদের লোক কোথায় মারা যাচ্ছে? যে আপনি একটু আগেই বললেন যেমনটি যে আনোয়ারুজ্জামান মারা গেছে ঢাকা শহরে। আমি তো, আপনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কি করে সেটাও দেখেছেন, আওয়ামী লীগ স্বার্থ চরিতার্থ করার জন্য কি করে সেটাও আপনারা দেখেছেন। আর আমরা কত নীরব শ্রোতা হয়ে ভদ্রচিত আচরণ করি, এটা আপনার সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা তো অবশ্যই আছে। তো সেটাও একটা ব্যাপার। এখন এখানে যে ব্যাপারটা যে আপনি নির্বাচনের কোনো পরিবেশ কিন্তু নাই। আর নির্বাচন ইঞ্জিনিয়ারিং যে করছে বলছে, যারা করছে তারাই দাবি তুলছে। আপনি ইয়েতে যান, আপনি নাম ধরে বলতে গেলে বলতে হবে যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস পর্যন্ত এক সাবেক শিবিরের নেতা, তারপরে ডক্টর ইউনূসের এপিএস সেও একজন শিবির নেতা। তো এখন আপনারা ঠিক আছে, সেটা ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রিজাইডিং আর পুলিং, এগুলো যে ডিসিরা কি করছে এটা তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। তাইলে কি এখনই আপনারা কেন ডিফেন্সিভে চলে গেলেন? আমার এই একটা আমাদের কথা শুনে মনে হচ্ছে একটা ঘটনা অবজার্ভ করতে হবে, অবজার্ভ করে করে বলতে হবে। কারণ আপনি দলীয় গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন 15 বছর আমরা পাই নাই, না পাওয়ার কারণে আমাদের বিএনপির একটাই দাবি ছিল যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক নির্বাচন আমরা চাই। এটাই আমাদের ছোট্ট একটা দাবি ভাই। এখন এই জিনিসটা প্রথম থেকে আমি যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি দেখবো, সেই জিনিসগুলো আমি যদি তুলে না ধরি, তাহলে হচ্ছে ওনারা সাবধানী বা কি হবে, কিংবা ওনাদের যদি মনের ভিতরে কোনো বাসনাই থাকে সেটা যে পাবলিকলি ধরা খেয়ে যাচ্ছে, তাহলে পরবর্তী বাসনাটা করা যাবে না,
এই মর্মে তাদেরও তো একটু অনুশোচনা শিক্ষণীয় ব্যাপারটা পারও একটু আছে কিন্তু এটার ভিতরে। এই জন্য আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না। দিনের কর্মসূচির যে ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকা থেকে নিয়েই কিন্তু কথাগুলো আমি বলছি, এটা আমার কোনো বানানো কথা আপনার না। কাছে আবার আসবো আপা, আমি একটু ব্যারিস্টার জুবায়ের আহমদ ভুইয়া আপনার কাছ থেকে একটু শুনতে চাই। সৈয়দা আশরাফি আশরাফি পাপিয়া বেশ কিছু অভিযোগ নিয়ে আসছেন এবং এই অভিযোগের মধ্যে আপনাদের জোট, আপনারা যাদের সাথে জোট করেছেন তাদের কারো কারো নামেও উনি উনি তো জোট অভিযোগ করেননি। আনছেন। জি, পাপিয়া আপা তো অনেক কথাই বলেছেন। এখন পারসিভড এনিমি লাগে, তো কারো বিরুদ্ধে তো গুলি করতে হয়, যুদ্ধ করতে হয়, এটা হলো একটা খেলার স্বাভাবিক ঘটনা আর কি। জামাত, এনসিপি বা নাসির তাদের যে নেগেটিভ কথাগুলো আছে হয়তো 100% সত্য না হলেও 1% সত্য হইতে পারে, কিন্তু তার তুলনায় পাপিয়াপার যে দল, সেই দলের যারা আছে তাদের সারা দেশে ভূমিকা আরও অনেক বেশি ন্যাক্কারজনক, এবং সারা দেশের মানুষ এটা এমনভাবে হয়েছে যে প্রশাসন পুরোপুরি বিএনপির দিকে হেলে পড়েছে। প্রশাসন আগে থেকে মনে করছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, তাদের আচরণও এরকম। আমরা যেখানে মনোনয়ন বাছাই হয় সেখানে দেখেছি স্বতন্ত্র প্রার্থী অথবা ছোট দলের প্রার্থীদেরকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। তো প্রশাসন এখনই বিএনপির প্রার্থীর এগেনস্টে যে প্রার্থীগুলো আছে তাদেরকে সমান সুযোগ দেওয়া থাক দূরের কথা, মিনিমাম ভদ্রতাটা পর্যন্ত তাদের সাথে করছে না, তাদেরকে বসতে পর্যন্ত দিচ্ছে না, এই ধরনের অবস্থা তৈরি করেছে। এখন মির্জা আব্বাস সাহেব অনেক প্রভাবশালী নেতা, ওনার প্রত্যেকটা গলিতে গলিতে ওনার দলীয় অবস্থান আছে। সেখানে একজন এনসিপির মতো একটি নতুন দলের প্রার্থী হিসাবে সে যখন কাজ করতে গিয়েছে, তার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো সে বর্ণনা করেছে, এর বেশি কিছু করে নাই। এখন ধরেন জামাত বা শিবির এই অভিযোগগুলো থাকবে, কিন্তু সেটা বিএনপির তুলনায় অনেক কম। আমরা ভয়ে আছি যে আসলে নির্বাচনটা করতে পারবো কিনা, নাকি বিএনপি 2018-র মতো কোনো নির্বাচন করে ফেলে, অথবা প্রশাসন বিএনপিকে এভাবে করে লেভারেজ দেয় কিনা, এই ব্যাপারে আমরা আতঙ্কিত। আরেকটা বিষয় হলো যে উনি বলেছেন যে বাহরাইনে বা কিছু জায়গায় এই ধরনের পোস্টাল ব্যালটে পোস্টাল ব্যালটে ভিডিও ঘটনা ঘটেছে, ভাইরাল হয়ে গেছে। যেটা হয়েছে এটা অবশ্যই ন্যাক্কারজনক, আমি অ্যাডমিট করি। এটা আমার অ্যাডমিট করার বিষয় না, আমরা চাই যে এই ধরনের ঘটনা না পূর্ণাঙ্গ ঘটুক। রিপোর্টটা পাওয়া যায় নাই, যদিও এটা সামাজিক মাধ্যমে আসছে। এখন যেভাবেই আসুক, যেভাবে আসুক, এখন এআই দিয়ে করা হয়েছে না, রিয়েল, এটা তদন্ত সাপেক্ষ, এটা করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব এটা তদন্ত করে বের করা এবং রাস্তার জায়গাটা ফিরিয়ে আনা, ডিল করা। কিন্তু এর মানে এই না যে পোস্টাল ব্যালট একটা খারাপ জিনিস। পোস্টাল ব্যালট সারা উন্নত বিশ্বের এই ব্যালটের মাধ্যমে ইলেকশন হচ্ছে, এটা আমাদের জরুরি, এবং আমাদের জনগণ যারা আছে তাদের মত প্রকাশের সুযোগ দেওয়ার দরকার, তাদের যে রায় সেটা প্রদানের সুযোগ থাকা দরকার। তারা বিদেশে থাকে কিন্তু দেশের প্রতি তাদের যে দায়বোধ এটা তাদের বেশি আছে, এবং তাদের যে দায়বোধ আছে, তাদের যে অধিকার আছে, এটাকে বড় দল হিসাবে বিএনপির সম্মান জানানো উচিত। আপনি কোথায় চলে গেলেন? এবং আমি বললাম কি আপনি বলছেন? আমি মনে করি যে সমস্যা আছে, সেটা সমাধান করতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং উনি যে মানে কনসার্নটা রেজ করেছেন, এটা রাইটলি সরকারকে গ্রহণ করতে হবে এবং এটার সমাধানও করতে হবে। এরপর বিষয় হলো যে আপনার 1300+ মানে অস্ত্র এখনও উদ্ধার হয় নাই, যেটা 24-এর সময়ে থানা থেকে লুট হয়েছে। এখন এই 1300+ অস্ত্র কিন্তু প্রত্যেকটা থানায় যদি 5টা করে অস্ত্র থাকে, 5টা অস্ত্র কিন্তু এনাফ একটা থানায় গন্ডগোল করবার জন্য। তো এগুলো থ্রেট, এর বাইরেও কিন্তু বেআইনি অস্ত্র অনেক আছে, আমাদের এখানে অনেক রিপোর্ট আছে, ঢাকায় অনেক অস্ত্রধারী আছে, এই ধরনের রিপোর্ট আমরা পত্রিকায় পেয়েছি। তো এগুলো প্রশাসনকে ডিল করতে হবে। প্রশাসন যেভাবে হেলে পড়েছে, এইভাবে যদি হেলে পড়া থাকে তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন পাবো না। আমরা আশা করব যে প্রশাসন তার মেরুদণ্ড শো করবে, তার গার্ডস শো করবে, সে যে উপস্থিত আছে এটা আমরা বুঝতে পারছি না। এবং এটা যারা অন্যান্য দল আছে, জামাত অথবা আরও 11 দল, তাদের যে প্রার্থীরা আছে তারা কম্পারেটিভলি দুর্বল, তাদের নেটওয়ার্ক দুর্বল, তাদের পেশি শক্তি দুর্বল, তারা অর্থনৈতিকভাবে দুর্বল।
তারপরও প্রশাসন যদি উদ্যোগী না হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড এখানে তৈরি করা সম্ভব না। আর আরেকটা বিষয় হলো আমি মানে এটা বিএনপির সবসময় পাপি আপা যদি নিজে প্রটোকল নাও চায়, আমরা দেখছি আপনি পাপি আপাকে নিয়ে যান প্রশাসনের যে কোনো জায়গায় আর আমাকে নিয়ে যান, পাপি আপাকে দেখা মাত্র যে পরিমাণ প্রটোকল শুরু হবে এটা আপনার এনটিভি থেকেই শুরু হবে। এনটিভিতে পাপি আপা যখন বের হবে এটা তার দীর্ঘদিনের একটা অ্যাচিভমেন্ট প্রত্যেকের এটা থাকতে আছে, পারে। এটা আছে, এটা আছে, প্রত্যেকের আগে বেশি এটা আছে, এটা আছে, তো এটা অন্য জায়গায় আরো বেশি আছে। আচ্ছা, আপনার কাছে আমি আবারও আসবো। পাপি আপার কাছ থেকে এমন শুনতে চাই যে উনি যে বিষয়গুলো আনলেন এই ব্যাপারে আপনার বক্তব্য কি? দেখেন, এখানে প্রথমে উনি একটা অপব্যাখ্যা করে ফেললেন। পোস্টাল ব্যালটের নিরাপত্তা আমি চাইছি, পোস্টাল ব্যালটের নিরাপত্তা। তো পোস্টাল ব্যালটের নিরাপত্তা জায়গায় উনি চলে আসলেন প্রবাসীদের ভোটারটা ঠিক না বেঠিক। এর আগেও একটা টক শোতে এরকম আলোচনা করতে যে আর এইরকম উত্তর এনসিপির আর্গুমেন্ট দেয়াতে চলে আসলো ব্যাপারটা। এখন আমার কথা হচ্ছে আমি পোস্টাল ব্যালটেরও নিরাপত্তা পাবো না, আমি বাংলাদেশে যে ভোটটা দিব সেটাও যে কাউন্ট হবে তারও নিরাপত্তা যদি আমার না থাকে প্রিজাইডিং আর পুলিং এর কারণে, তাহলে দুটোই তো হতাশাব্যঞ্জক পরিস্থিতিটা নির্বাচন। না, এত হতাশ হওয়ার মতো না না, এত পরিস্থিতি হতাশ সৃষ্টি আসতে হবে ভাই। হয়েছে। আমরা অনেক ঘা খাওয়া গরু, আমরা ঘা খাওয়া গরু। সূর্য কোন দিক দিয়ে কিভাবে মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের আলো পাবো কি পাবো না এই অভিজ্ঞতার আকাশের দিকে তাকায় বুঝার সক্ষমতা কিছুটা হলেও আছে। মান সম্মান একদিন অর্জন রাজনীতিতে একদিনে হয় না। আমি চিন্তা করেন, আমি 86 সাল থেকে রাজনীতি করি, দুইবারের বিপি। আমি কিন্তু স্বতন্ত্র ভোট করলেও করতে পারতাম, দলের নমিনেশন আমি পাইনি। আমি নির্বাচিত এমপি আবার জীবনটা শখ ছেলে আমি হতে পারিনি। আর কালকে দল করছে এনসিপি, যেই দলের নিয়োগকর্তা হচ্ছেন, যেই ছেলেগুলি নিয়োগকর্তা হচ্ছেন ডক্টর ইউনূসের, এবং ডক্টর ইউনূস সাহেব আজকে একজন আপত্তিকর কথা বলেছে যে তরুণ বলতে তো সবাই ধরে নিচ্ছে এনসিপিকেই, যে তরুণদের অনেকেই নির্বাচিত হয়ে আসবে, অনেক প্রার্থী নির্বাচিত হয়ে আসবে, সেটা এক জিনিস, কিন্তু তরুণদেরকে স্পেসিফিক ভাবে যখন বলতে যাবে তখন মানুষের চোখটা প্রচুর তরুণ, হ্যাঁ মানুষের চোখ এনসিপির দিকে যাবে, আমার দলের তরুণের দিকে যাবে না, জামাত ইসলামের তরুণের দিকে যাবে না, যাবে কিন্তু এনসিপি। তাহলে এনসিপি জোট করছে কার সাথে? জামাত ইসলামের সাথে। এইখানে বিষয়টা কিন্তু প্রশ্নবিদ্ধ বিষয় এবং প্রশ্নবিদ্ধ কথা। এখন প্রশ্নবিদ্ধ কথা বলতে পারবেন, ঘটনা ঘটাতে পারবেন, আর আমরা বলতে গেলে তখন নেগেটিভ অ্যাটিটিউড, এটা তো হবে না, এটা বললে তো চলবে না। তার কারণ বাংলাদেশের এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকটাকে একবারে চট্টগ্রাম ছাত্র প্রতিনিধি নির্বাচিত গলা চেপে ওকে শ্বাসরুদ্ধ করে মারার যে প্রচেষ্টা, এটা যতই, এবং তারপর লিফটে তোলার সময় একটা হেজাব পরিহিতা মহিলা যেভাবে টিচার আর একটা টিচারের গায়ের উপর দিয়ে তাকে ধরে মারতে যাচ্ছে, এইটা আমি এবং আপনি আপনার শিক্ষা জীবনে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা প্রশংসার দাবিদার কি? তাহলে বারবার যখন শিক্ষা প্রতিষ্ঠানে এই যারা নির্বাচিত হয়েছে এই সংসদগুলো একই ঘটনা ঘটাচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছালো, তাহলে এই সরকারের এই ক্ষেত্রে তো একটা স্পষ্ট ভূমিকা রাখা দরকার। একাডেমিক কাউন্সিল, সিনেট, সিন্ডিকেট, কেউ যদি জুলাই আগস্টের অভ্যুত্থানের ঘটনার সাথে হত্যার হুমকিদাতা কোনো শিক্ষক হয়ে থাকে, তাহলে তাদের ব্যাপারে তো শিক্ষা মন্ত্রণালয় এবং উপদেষ্টার সবার আগে এখানে বিহিত ব্যবস্থা করা দরকার। এই ছাত্রদেরকে লেলায় কেন দেওয়া হচ্ছে? এতে আমাদের নর্মস, ছাত্র শিক্ষকের যে নর্মস, এটা নষ্ট হচ্ছে। হয়তো এটা ঠিক যে 15 বছরে ছাত্ররা ছাত্রদের নর্মস ধরে রাখতে পেরেছিল, কিন্তু এখন ধরে রাখতে পারছে না, আর শিক্ষকরা ধরে রাখতেই পারেনি 15 বছর থেকে। কিন্তু এইটা সমাধান না, এইটাকে অনুমোদন দেওয়াটা সরকারের ঠিক হচ্ছে না, এবং সরকার কঠিনভাবে কঠোর হস্তে যে দমন করছে না, এইটার খুবই লক্ষণ খারাপ। আমরা ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা, আপনি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি সবই রবীন্দ্র গ্রুপ, এখানে অন্য কোনো দলের কোনো কিছু ছিল না। তো আমরা তো আমাদের শিক্ষকের সাথে কল্পনাই করতে পারি না যে এইরকম কোনো বিহেভিয়ার করব। এবং তারা তো আওয়ামী লীগের নৌকার ভোট চেয়েও বেড়াতো, অনেক শিক্ষকেরা মিটিংয়ে যেত, 7ই নভেম্বরের মিটিংও আমাদের অনেক টিচারেরা আসছে, কিন্তু আওয়ামী লীগের শিক্ষক ছাত্ররা কিন্তু তাদেরকে এভাবে করেনি। ছাত্র সংগ্রাম পরিষদ তখন টোটাল প্যানেলে বিজয়ী ছিল, আমি একমাত্র ভিপি রাজশাহী বিশ্ববিদ্যালয় তাপসী রাবেয়ালের ছাত্র দলে ছিলাম। তো এই পরিবেশগুলো সরকার আনকন্ট্রোল করে রেখে দিচ্ছে, কোনো বক্তব্য নাই। কেন বক্তব্য নাই? আসিফ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার গায়ে লাগে না? যদি ছাত্রের হত্যাকারী হয়ে থাকে জুলাই আগস্টের, তাকে ক্রিমিনাল মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকায় রেখে দেয়, তারপরে জেলখানায় গেলে নর্মালি তার চাকরি যেটা হওয়ার হবে, সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলে বসে ডিসিশন নেবে। কিন্তু ছাত্রদের লেলায় দেওয়াটা এইটা অশুভ, এইটা ইমিডিয়েটলি সরকারের বন্ধ করা উচিত। এবং প্রত্যেকেই শিক্ষক, অধিকাংশ শিক্ষক, ডক্টর ইউনূস একজন শিক্ষক, এগুলো কিভাবে লালাচ্ছে,
কেন লাগামটা টেনে ধরছে না? এইটা বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমার নিরপেক্ষ বিবেক দিয়ে আমি আজকে সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, দ্বিতীয় যেটা ব্যাপার, প্রশাসন হেলে পড়েছে। তারেক রহমানের নিরাপত্তা, তারেক রহমান এবং জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতিতে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে থাকতে যে জিয়া রহমানকে হত্যা করা হয়েছে, প্রাণ দিতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে পা থেকে মাথা পর্যন্ত ক্ষতবিক্ষত রোগের চিকিৎসা না করে যে নির্যাতনের একটা মূর্ত প্রতীক, যে তার উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে তাকে দেখলে বোঝা যেত যে বাংলাদেশ কি পরিমাণ নির্যাতিত, জিয়া পরিবার কি পরিমাণ নির্যাতিত, বেগম খালেদা জিয়া কি পরিমাণ নির্যাতিত। এখন কেউ শোক সন্তস্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন, যেহেতু রাষ্ট্রীয় শোক, এবং ওই বইটাতে যদি কেউ ইতিহাসের সাক্ষী হয়ে স্বাক্ষর করতে যায়, এইটাকে যদি প্রশাসন ঢেলে পড়ে গেল বলে ফেলে, তাহলে আপনি আজকে বলেন তো জামাত ইসলাম প্রোগ্রাম করছে সাবেক সামরিক কর্মকর্তাদের নিয়ে, তো বিচারক আর সামরিক কর্মকর্তাদের শপথটা কি? বিশেষ করে সামরিক কর্মকর্তাদের, যে আমরা দেশের শত্রু, নিজের জীবন দিয়ে হলো বাজি রেখে আমরা দেশকে শত্রুমুক্ত করব। তাহলে জামাত ইসলামের 71-এর ভূমিকা, এটা কি সামরিক বাহিনীদের দেশের শত্রু মোকাবেলার? এখন রাজনৈতিকভাবে আমরা রাজনীতিবিদেরা যতই আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে আমরা হুষ্টপুষ্ট করি না কেন, তো এটা নিয়েও তো মানুষের মনে প্রশ্ন আছে যে 71-এর রণাঙ্গনের যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমি রাজাকার আলবদর আলসামস বলবো না, আমার দুইটা সিদ্ধান্ত, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। তো সেই হিসেবে যে প্রোগ্রামটা করলো, প্রোগ্রাম করতেই পারে রাজনৈতিক সংগঠন, প্রত্যেকটা দলেই আছে অবসরপ্রাপ্ত কর্মচারী, বিএনপিও করে, অন্যরাও তো করে থাকে। এখন দেখেন এই যে আপনার নির্বাচন কমিশন, আমি তো বলছি যে নির্বাচন কমিশন জামাত এনসিপির দ্বারা পরিচালিত। একটা টিচার দাঁড়াইছে, সে গত মাসে হচ্ছে বেতন তুলছে, তাহলে কি আরপিওতে সরকারি কোনো বিধিমালা নাই যে সরকারি বেনিফিশিয়ারি আর 3 বছর তার চাকরি থেকে অবসরে না যাওয়া পর্যন্ত ভোট করা যাবে না? যথাযথ জায়গায় এগুলোর প্রতিবাদ হচ্ছে এবং রিমিডিয়েট হচ্ছে, কিন্তু না, নির্বাচন কমিশন এবং সরকার তো নিরুত্তাপ জনিত একটা ব্যাপার। তাদের ভিতরে এই যে ধরায় দেওয়া, মানে এটা কি? পত্রিকা ধরাক, সামাজিক যোগাযোগ মাধ্যম ধরাক, আমাদের বক্তৃতার মাধ্যমে তথ্যভিত্তিকভাবে আমরা তাদেরকে বলে দিই, তারা তো এটাতে সাথে সাথে গ্রহণ করে অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু সরকার যে অ্যাকশন নিচ্ছে না, এখানে তো সন্দেহটা 18 কোটি মানুষের এখানে কিন্তু নিবন্ধিত হচ্ছে যে কেন। আর প্রশাসন, আমি স্পষ্ট করে বলি, বিএনপি প্রশাসন নিয়ে ভোটের ক্ষমতায় যেতে আমি ব্যক্তি পাপিয়া চাই না। আমি কোন দলের প্রশাসন নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য 15 বছর যুদ্ধ করিনি, ইলিয়াস আলীকে হারাইনি, চৌধুরী আলমকে এখনো ফেরত পাইনি। জামাত ইসলাম তারা গোলাম আজমের ছেলেকে ফেরত পেয়েছে, তারা হচ্ছে ইয়েকে ফেরত পেয়েছে, ব্যারিস্টার আরমানকে ফেরত পেয়েছে, আমরা কিন্তু একটা ফেরত পাইনি এখন পর্যন্ত। তা আমরা যে ফেরত পাইনি, সেই মৃত্যুর দিনক্ষণও আমরা জানি না। এই দুঃখ, এই যন্ত্রণা, এই কষ্ট, এবং আমি নিজে কি পরিমাণ নির্যাতিত, আমার হাত পা সমস্ত কিছুতে লোহার বাড়ি, ওই আর্মিদের বেগম খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙতে গেছে, ওখানে আমি দৌড়াই, যেরকম লোহার রড দিয়ে আমাকে মারছে, লোহার রড আমার পায়ের মাংসের ভিতরে ঢুকে গেছে, আমি 6 মাস সেই পা নিয়ে এখনো পর্যন্ত আমাকে সাফার করতে হচ্ছে। তো এইগুলোর সাক্ষী হচ্ছে আমরা। আজকে পাটুয়ারি এমপি হবে, তার একটা পার্সোনালিটি, ব্যক্তিত্ব থাকা দরকার। মির্জা আব্বাস তার বাবার বয়সী, কথায় কথায় মির্জা আব্বাস তার ভোটারের কাছে গেলেও আব্বাস নিয়ে মন্তব্য, আরেকজনের কাছে গেলে আব্বাস সাহেবকে নিয়ে মন্তব্য। আব্বাস সাহেব পাটুয়ারি সাহেবকে নিয়ে কয়টা মন্তব্য করছে? এগুলো পায়ের সাথে পা বাঁধায় গন্ডগোল না? আমি এটা বলতে গেলে ট্রলের শিকার হবো। তারা ইয়াং ছেলে, ফেসবুক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সক্রিয়, তারা 2-4টা নোংরা খারাপ মন্তব্য করে ফেলবে। কিন্তু একটা নিরপেক্ষভাবে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার দলীয় চেতনা আপনি বাদ দেন, এগুলো গায়ে পড়ে গন্ডগোল করা ছাড়া আর অন্য কিছু মনে হচ্ছে না। আপনার কাছে আবার আসবো ব্যারিস্টার জুবায়ের আহমদ ভূঁইয়া, আমি ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাচ্ছি যে নির্বাচনে এবার দেখা যাচ্ছে প্রতিদিনই এই যে কমিশনে যে আপিলগুলো আসছে, এগুলোর উপর কমিশন থেকে সিদ্ধান্ত আসছে, অনেকেই প্রার্থিতা ফিরে পাচ্ছেন, অনেকে ফিরে পাচ্ছেন না। তো আজকে আমরা নতুন করে কয়েকদিন থেকেই আলোচনাটা চলছিল যে নমিনেশন ফাইলিংয়ের পর থেকেই যে দ্বৈত নাগরিকত্ব, যে অন্য দেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক যারা আছেন, অতীতেও এরকম অনেকেই প্রার্থী হয়েছেন, নাগরিকত্ব সারেন্ডার করে এসে বাংলাদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন, মন্ত্রী, এমপি হয়েছেন, বিচারপতি হয়েছেন। তো এখন এইটা নিয়ে আজকেও আমরা দেখেছি বিএনপির প্রতিনিধি দল জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে গেছিলেন, সেখানে তারা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং এটা লিবারেলি দেখার জন্য একটা দাবিও জানিয়েছেন।
পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমাদের আরপিইউ এবং সংবিধান দুই জায়গায় দ্বৈত নাগরিকদের নির্বাচনের ব্যাপারে নিষেধ আছে। আপনার দ্বৈত নাগরিক যারা আছে তারা নমিনেশন সাবমিট করার আগেই যদি তাদের নাগরিকত্ব ত্যাগ করে তাহলেই শুধুমাত্র ফরেন সিটিজেনশিপ রিনাউন্সিয়েশন একটা রিনাউন্সিয়েশন যদি করে, ঘোষণা করে পাসপোর্ট আপনার সারেন্ডার করে, তাহলে তারা মানে নির্বাচনে অংশ নিতে পারবে। এবং নেওয়ার ক্ষেত্রে আপনার নির্বাচনে আমরা যখন নমিনেশন পেপার সাবমিট করেছি ওখানে কিন্তু একটা হলফনামা আছে। জি, ওই এফিডেভিটে কিন্তু আমাদেরকে ক্যাটাগরিক্যালি বলতে হয় যে আমি বিদেশি নাগরিক নই, আমি ঋণ খেলাপি নই, আমার এই পরিমাণ সাজা নাই, মামলায় আমি সাজা প্রাপ্ত নই। এই ধরনের অনেকগুলো আপনার শপথ কিন্তু করতে হয়। তো শপথ যদি আমরা ভঙ্গ করি তাহলে আমার তো নমিনেশন প্রার্থিতা বাতিল চলে হতে যেতে পারে। পারে। আর যদি এটা একদম নিষিদ্ধ যে ডুয়েল সিটিজেনশিপ থাকলে যতক্ষণ সারেন্ডার না করবে ততক্ষণ সে প্রার্থী হতে পারবে না। এখন কারো ডুয়েল সিটিজেনশিপ আছে, ঘোষণা দিয়েছে যে নাই, তারপর তার ধরেন সে নির্বাচন করলো, মানে নমিনেশন সাবমিট করলো, বৈধ হয়ে গেল, কেউ যদি চ্যালেঞ্জ করে তখন বাতিল হবে এভিডেন্স সহ। এরপরে সে চ্যালেঞ্জ করলো না, নির্বাচিত হয়ে গেল, তারপরও যদি কেউ চ্যালেঞ্জ করে সে সংসদ সদস্য হওয়ার পরও কিন্তু তারটা বাতিল হবে। এবং মিথ্যা তথ্য দেবার জন্য তার বিরুদ্ধে মামলা হইতে পারে, তার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থাও নেওয়া যাইতে পারে। এখন এটা কারেক্টলি, এখন যদি নমনীয়তা হয়, নমনীয়তার কোনো বিষয় নেই আসলে। না, এখানে হয় আইন কনস্টিটিউশনের রাখবেন যে অথবা রাখবেন 15 না। অ্যামেন্ডমেন্টে এই সংক্রান্ত একটা ক্লজ অ্যাড করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, আপনি যেটা জানেন। এখানে আরেকটা এই ক্লজটার কারণেও বিভ্রান্তিটা একটু বেশি হচ্ছে, যে এখানে বলা হয়েছে যে কেউ যদি গিভ আপ করে তাইলে হবে। পাশাপাশি এটাও বলা আছে যে বাংলাদেশের নাগরিক যদি কেউ হয়, মানে বাংলাদেশের নাগরিকত্ব তার থাকলেই সে যোগ্য বলে বিবেচিত হবে, বাংলাদেশের সিটিজেনশিপটা থাকতে হবে। মানে এখানে ক্লিয়ার না। আর আরেকটা পয়েন্ট আছে অনেক সময় যেটা বলা হচ্ছে যে গিভ আপটা কোন লেভেলে হবে। আমি দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহারের জন্য আবেদন করেছি, আর এরপরে এটা অ্যাকসেপ্টেন্সের জন্য একটা লং প্রসেস আছে। সুতরাং আমার মনে হয় যে উদারতার কথাটা বলা হচ্ছে এই জায়গাতে গিয়ে মূলত, যে আমি এটা একটা সাবমিট করলেও এটা একটা প্রসেস আছে, সাবমিট করা মানে এটা অ্যাকসেপ্টেড হবে আপনারটা, কিন্তু এটা প্রক্রিয়াগত একটা বিলম্বের কারণে যেটা করা হয় যে আমি সাবমিট করেছি এটাকেই ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে নির্বাচন কমিশন। তো দেখা গেছে যে কোনো রিটার্নিং অফিসার এটা করেছেন, কোনো রিটার্নিং অফিসার করেননি, এই কারণে একটা বিভ্রান্তিটার সৃষ্টি হয়েছে। এই জায়গায় একটা ডিসকাশনের পয়েন্ট আছে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে ডুয়াল সিটিজেনদের ইলেকশন মানে ইলেকশনে অনুমতি দেওয়ার পক্ষের লোক। আমরা অ্যাডভোকেসি করেছি, আমাদের দল হিসেবেও ব্যারিস্টার ফুয়াদ ভাই সহ আমরা বলেছি যে দ্বৈত নাগরিকদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা এই ধরনের বড় পজিশনগুলো ছাড়া একটা এই লিমিটেশনটা উঠে দেওয়া দরকার। কারণ যারা বিদেশে থাকে তারা কিন্তু দেশে কন্ট্রিবিউট করছে, তারা কম দেশপ্রেমিক আমরা বলতে পারবো না, কারণ তো সেটার সুযোগ আমাদের নাই। আমাদের তাদেরকে লেভারেজ দেওয়া উচিত আপন সার্টেন কন্ডিশনস। এখন আইনটা তো যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন এটা ফলো করবে, ততক্ষণ পর্যন্ত এটা বাতিল করতে হবে। আপনি যদি আইন চেঞ্জ করেন তাহলে তখন আপনি বৈধ করতে পারবেন, আইন যতক্ষণ চেঞ্জ না করলেন ততক্ষণ পর্যন্ত আপনি বৈধ করতে পারবেন না। এটি হলো আমাদের অবস্থান। এখন সংবিধানে যদি মানে কোর্টের রায়ে যদি একটা জিনিস আসে, সেই রায়টা তো আইন হয়ে যায় না রায়, কিন্তু এটা তো যখন আরপিও চেঞ্জ করতে হবে, আপনার সংবিধান চেঞ্জ করতে হবে, তখন এই রায়টা কার্যকর হবে। আদারওয়াইজ কোর্টের তো অনেক রায় থাকে, এই রায়ের অনেকগুলো জিনিস আছে ডাইরেক্টিভ, কোনোটা আছে জাস্ট মানে পার্সু করার জন্য বলছে। তো রায়ের অংশটাও দেখতে হবে যে রায় আসলে এটা রিকমেন্ডেড কিনা এবং এটা মানতে কতটুকু বাধ্য। সবকিছু তো আমরা মানে এইবার একটা জিনিস দেখা গেছে আইনটা চেঞ্জ করতে হবে, তার আগে আইনটাই ফলো করতে হবে। এবার একটা জিনিস দেখা গেছে, এবার তুলনামূলকভাবে রিটার্নিং অফিসারদের কাছে টোটাল যে নমিনেশন পেপার ফাইলিং হয়েছিল তার 28%ই কিন্তু রিজেক্টেড হয়েছে। মানে ইটস ফিগার ইজ ভেরি হাই। মানে এটা কি, আপনি যেদিন ফাইলিংয়ের লাস্ট ডেট ছিল তখন আমরা এটা দেখেছিলাম, স্ট্যাটিস্টিক্সটা সব জায়গায় আসছিল যে 28%।
না, টোটাল ফাইলিং এর এটা এটা বাতিল হয়েছে। এর অনেকগুলো- মধ্যে একটা বড় অংশ ছিল যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবমিট করেছিলেন, আর আরেকটা ছিল এই ডুয়েল সিটিজেনশিপ এন্ড আদার্স ইস্যুস, যেটা ঋণখেলাপির ইস্যুটাও ছিল। দেখেন, ঋণ খেলাপের ব্যাপারে খুবই সিরিয়াসলি দেখা দরকার মনে করি। দ্বিতীয়ত হলো আপনার কিছু কিছু রিজেক্ট হয়েছে, ফর এক্সাম্পল 1 মিনিট পরে গেছে, 5 মিনিট পরে গেছে, সেগুলো নেয় নাই, এগুলো দুঃখজনক। আপনার প্রেমাইজে চলে গেছে যখন, তখন তারটাও নেওয়া অ্যাকসেপ্ট উচিত। করা নেওয়া দরকার ছিল। বিল্ডিংয়ে ঢুকে গেছে, প্রেমাইজ যে 5 মিনিটের মধ্যে ঢুকবে, তার মানে কি সে ওই ডিসি অফিসের প্রেমাইজে সে ঢুকে গেছে 5 মিনিটের মধ্যে, তারপর নেওয়া হয়নি, এই ধরনের ঘটনা ঘটেছে। তো এটা তো বড় ধরনের কোনো আপনার বাধা না, যেটা নিতে পারবে না। তো এইখানেই যদি আপনি ছাড় না দেন, সেখানে আপনি দ্বৈত নাগরিকত্ব ছাড় দিবেন, বড় বড় বিষয়গুলোতে ছাড় দিবেন, এটা তো হয় না। আমাদের কথা হলো দ্বৈত নাগরিকত্ব আপনি দেন, কিন্তু আইনটা চেঞ্জ করেন আগে। আইন চেঞ্জ না করে আইনের ব্যত্যয় করবেন, এক দলের জন্য করবেন, আরেক দলের জন্য করবেন না। আপনি দেখবেন যে মান্না ভাই বলেছে একই অযোগ্যতা দিয়ে একই শর্তের কারণে এক জায়গায় সে বৈধ হয়েছে, আরেক জায়গায় অবৈধ হয়েছে। তাহলে এক ডিসি একরকম আচরণ করতেছে, আরেকজন ডিসি আরেক রকম আচরণ করতেছে। এই যে নির্বাচন কর্মকর্তারা স্থান ভেদে, কাল ভেদে, দল ভেদে, প্রার্থী ভেদে আপনার ডিফারেন্ট আচরণ করতেছে, এটা গ্রহণযোগ্য না। আমরা সব জায়গায় প্যারালাল দেখতে চাই, একই রকম ট্রিটমেন্ট দেখতে চাই। সমস্যা যেটা হচ্ছে, এই যে বলছে যে জামাতের বা শিবিরের কেউ কোনটার এপিএস আছে, উনি তো 2-3টার নাম বলছে, তো বাকি এপিএস এই যে মানে আছে, তারা কোন দলের? সমস্যা হলো কি, সবাই চায় যে নিরপেক্ষ হোক, আবার বলে যে আমার দলের হইতে হবে। এখন বাপি আপা, না, আমি দল আপনার কাছে চাচ্ছি না। যাই। এরকম আমি কিন্তু বলছি উত্তর। শিবিরের আছে, আমি একদমই দল অস্বীকার চাই করবো না, না। আমি একদমই দল চাই না। বিএনপিরও যদি কেউ থাকে, ওই চেয়ারে বসে নিরপেক্ষ দায়িত্ব পালন করে 15 বছর আমাদের যে ত্যাগ, এই ত্যাগ তিতিক্ষা কষ্টের স্বীকৃতি প্রশাসনের চেয়ারে বসে দেবে, এটা আমি ব্যক্তি পাপিয়া এখন নাগরিক হিসেবে আমার চাহিদা। এখন ধরেন ছাত্র জীবন, নাগরিক হিসেবে আমার চাহিদা। আচ্ছা, আমি একটু আমি যখন জীবনে দেখি- করে আপনার কাছে ছাত্র জীবনে আসছি। শুনেন, আমি আমি যখন ওটা দেখি- শেষ করে নেই একটু পাপি আপা, এক ছাত্র মিনিট জীবনে এক একজন এক এক দল করতে পারে। প্রশাসনে গিয়ে বিএনপি ইন্টারফেয়ার করতে চাপায় রীতিমতো প্রতিটা ব্যাপারে। আমি নিজে যে ভুক্তভোগী রে ভাই, আমি ভোটার যেখানকার, ট্রু, এই কারণে আমি বলছি, আমরা চাই না আমি প্র্যাকটিক্যাল কথা ছাড়া আমি ভাবাবেগে কোনো কথা বলি না। এই যে আমি বললাম যে চাকরির ভাতা নিচ্ছেন, গাজীপুরের 3 আসনে জামাত প্রার্থী না, অবশ্যই এটা ডক্টর বাতিল জাহাঙ্গীর হওয়া আলম, উচিত, এটা বাতিল হওয়া ডক্টর উচিত। জাহাঙ্গীর আলম উনি আলিয়া মাদ্রাসাতে চাকরি থেকে নিয়মিত বেতন ভাতা নিচ্ছে লাস্ট নভেম্বরে, ওনারটা বৈধ হয়েছে। তাহলে আরপিওতে যে ছিল এর আগে আওয়ামী লীগের সময়, এটা কি সরকারি? যে আলিয়া মাদ্রাসাতে বেসরকারি সরকারি, কোনো সুযোগই সরকারি নাই, right। এটা কোনো করতে সুযোগই পারবে নাই। তাহলে এখন গতবার যেটা করছে আওয়ামী লীগের আমলে, যে 3 বছর অবসরপ্রাপ্ত হওয়ার না, পরে, ওই নিয়ম তো এখন আর নেই। আচ্ছা এখন না, এখন কোনটা আছে কোনটা নাই এটারও তো কোনো প্রচার নাই। এই যে প্রতীক জোট করবে, প্রতীক পাবে না, এটাও কি খুব প্রচারিত রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়ে? না, কিন্তু যারা জেনে করেন বুঝে কি সংগঠন, তাদেরকেও এটা নির্বাচন জানা কমিশন থাকতে হবে। না, কিভাবে জানা থাকবে? তারা তো নির্বাচন এইটুকু জানবে, কমিশন- এইটুকু না জানলে তো নির্বাচন আপনার প্রার্থী হবে কমিশন- কিভাবে? না না, প্রার্থী কেন হবো না? নির্বাচন কমিশন ওখানে বসে বসে কি করছে? এই যে প্রার্থী হচ্ছে প্রতীকের ব্যাপারটা, যে বড় দলের সাথে জোট করলে প্রতীক পাবাটা প্রতীক নিজের দলে করতে হবে। এখন এইটা জানার সাথে সাথে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন দিলাম, আমরা আপত্তি জানালাম, কিন্তু তারা তো করে ফেললো, করে ফেলার পর আপত্তিটাকে তো তারা আমলে আনলো না। আমলে নেয়নি। আর নেয়নি। এখন আপনি বলেন, হয়ে যাওয়ার পরে আপত্তি তো লাভ নেই। হওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসে ডিসিশন নিতে হতো। কারণ এই জামাত ইসলাম তো ধানের শীষ নিয়ে ভোট করছে, যতবার জোট করছে বিএনপির সাথে ধানের শীষ নিয়ে ভোট করছে। আজকে ধরেন 2018 সালে করেছে, 2018 সালে। কেন 2001 সালে করছে? 18 সালে তাদের 18 প্রতীক সালে ছিল না দাঁড়িপাল্লা বলে, নিয়ে গেছে। ভাই, 18 সালে প্রতীক ছিল না বলে তখন ওই সময় শুধু একবারই করেছে। 2001 করেছে। জি। না, একে করে নাই, একে ভালো করে দাঁড়িপাল্লায় খবর নিয়ে করেছে। রাখেন, 2001 হচ্ছে ধানের শীষ নিয়ে করছে। না না, মতিয়ার দাঁড়িপাল্লায় রহমান করেছে। নিজামী সাহেব, মুজাহিদি সাহেবরা ধানের শীষ নিয়ে করছে। না না, আচ্ছা, এবং এখন ওইখানে কামাল ইবনে ইউসুফ ভাই, যাই হোক, আকবর ইবনে ইউসুফ অতীতে দেয় নাই। করা যেত, এইবার দেয় নাই। এটার নিয়মটাই পাল্টে ফেলেছে। আর দাঁড়িপাল্লা কিছু কিছু জায়গায় ছিল যেখানে জোট হয় নাই, ওপেন উন্মুক্ত করছে। তার ভিতরে চাঁপাই নবাবগঞ্জ একটা, অলি আহমেদ সাহেবেরটা একটা, এগুলো তো উন্মুক্ত ছিল, 2টা সিট বাংলাদেশে। ওটা আজও উন্মুক্ত, কালো উন্মুক্ত। নিয়োগের ব্যাপারে আপনি আসেন, মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকের সভাপতি সেক্রেটারি অল ওভার বাংলাদেশে জামাত ইসলামের লোকরা সভাপতি সেক্রেটারি। এখন আপনি পুলিং আর প্রিজাইডিং অফিসার যে নেবেন, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সরকারি কর্মচারী দিয়ে তো কাভার হবে না। সরকারি কর্মচারী দিয়ে কাভার হতে গেলে তো ইসলামী ব্যাংক কাভার, ওই ইসলামী ব্যাংকের তো সরকারি হচ্ছে কি হচ্ছে না এটা আপনারা বুঝবেন। এখন ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের যে কারবারগুলো দেখলাম, প্রশিক্ষণ, ওইটাও তো ধরেন প্রকাশিত, যে তারা কিভাবে। না, সেটা তো ব্যাংক থেকে নিচ্ছে না, নির্বাচন কমিশন তো সেই ঘোষণা দিয়ে দিচ্ছে যে তারা ইসলামী ব্যাংকের কাউকে ইসলামী ব্যাংক থেকে নিচ্ছে পোলিং না, এজেন্ট, কিন্তু
পুলিং অফিসার প্রিজাইডিং করছে না, নিচ্ছে না। পুলিং আচ্ছা অফিসার নিচ্ছে প্রিজাইডিং না, অফিসার তাহলে আপনি নিচ্ছে না। সরকারি ব্যাংকগুলো থেকে নিচ্ছে। সরকারি আচ্ছা ব্যাংক। সরকারি ব্যাংকগুলোরই আমি বলছি আমার প্রত্যক্ষ ধারণার যেটা আবার আছে সেটা আমি বলবো, ধারণা বাইরে আমি বলবো না, জি। কারণ এটা একটা পাপ। যে ইউনূস সাহেবের যে এপিএস, সে রীতিমতো প্রত্যেকটা ব্যাংকে ফোন দিয়ে কে কোন মতাদর্শের খবর নিচ্ছে। এখন আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জায়গায় আসেন, নিয়োগ যে হলো, যারা ভালো করলো তারা বাদ পড়লো, কে পেলো? জামাত ইসলামের প্রভিসির কন্যা নিয়োগপ্রাপ্ত হলো। তাহলে এখন এটা তো সুনির্দিষ্ট স্পেসিফিক, এটা তো আর যোগ্যতা থাকলে সে আর নির্বাচিত যার হতো। যোগ্যতা 11 জনের বাদ গেল, যে ওখানে এটাও আসছে তো যে 11 জন যারা ভালো করছে তারা বাদ গেছে, নিয়োগ পেলেন অমক মেয়ে। এখন যত যোগ্যতা যদি সব জামাত ইসলামের হয়ে থাকে আর বাংলাদেশের যোগ্যগুলো বাদ পড়ে দিয়ে বলবো আর অযোগ্য, ডিসপুট করে দিবেন আপনি কোনো না কোনো কারণ ভাবে, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলোকে সরাতে চাচ্ছে কেন? দলীয় নিয়োগের জন্যই তো। দলীয় নিয়োগ দিয়ে আরো পাকাপুক্ত করে যাতে আষ্টে পৃষ্ঠে জড়াতে পারে সেরকম। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তো রাজনীতি দিয়েই তো এগুলো মোকাবেলা করতে হবে, এগুলো কেন? কি কেন সরকারকে রাজনীতির নিয়োগ নাই? বাইরে? সরকারি শিক্ষা উপদেষ্টা নাই? সরকারি শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের তারা নিয়ন্ত্রণ করবে না? তারা তাদের দৃষ্টিভঙ্গিটা করে সেটা তো প্রতিবাদ হবে, যদি অন্যায় কিছু হয় আওয়ামী লীগের অবশ্যই সময় যদি প্রতিবাদ এরকম দেখেন, এমন একটা বিশ্ববিদ্যালয় থেকে আমরা লেখাপড়া করছি যে 69-এর গণঅভ্যুত্থানে ডক্টর জোহা আত্মাহুতি দিছে, সুখরঞ্জন সমাদ্দার 71 সালে তার সমাধি আছে যে মুক্তিযুদ্ধে উনি শহীদ হয়েছেন, এবং ডক্টর ইউনূস, আমাদের ওখানকার ডক্টর ইউনূস স্যার এবং ডক্টর সনৎ কুমার সাহা বারবার তাদের হত্যা প্রচেষ্টা করে অবশেষে তাদেরকে হত্যা করা হয়েছে। আমার জাসাসের আমান, তাকে হত্যা করা হয়েছে। আমাদের আরেক ছেলের কবজি পর্যন্ত ফরহাদের হাত কেটে নিয়েছে। তো এগুলো তো আমি একটার পর একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষদর্শী। নতুন তপন বিশ্বজিৎকে হত্যা করছে, মেডিকেলের ডাক্তার জামিলকে হত্যা করছে, রিমুর মতো ছেলেকে হত্যা করে জবাই করে বিনোদপুরের ওই মাঠে পদ্মার চড়ে ভুড়িভোজ গরু কেটে আর চিনি আতপ চাল দিয়ে হয়েছে। এগুলো যখন সেই সময় অন্তরের ক্ষরণ আর চোখের ইতিহাস, এটা তো দূরে ফেলতে পারবো না। বাংলাদেশ যদি এখন এইভাবে করতে 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 কেউ যদি এখন ওই শ্রীলঙ্কার যে প্রধান, সে তালেবানদের সাথে তুলনা করছে, মৌলবাদদের সাথে তুলনা করছে, তাহলে আমাদের কি করতে হবে? রাষ্ট্রীয়ভাবে আমাদের গুরুদায়িত্ব নাগরিক হিসেবে এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকা, নিবৃত্ত করা। নিবৃত্ত যদি আমি না হই, সরকারের উচিত কি? আইনগতভাবে প্রয়োগ করা। না, আমি এখন যদি সরকারের আইন না মানি, নির্বাচনকে সামনে রেখে এই যদি আপনারা অতীত নিয়ে এখনো কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত থাকেন, তাইলে বাংলাদেশ আগামী কিভাবে? আপনি অতীতে নতুন বন্দোবস্তের কথা বলে, পুরাতন বন্দোবস্তের পরিহার করার কথা বলে, শিক্ষককে যখন গলা চেপে শ্বাসরোধ করতে মারবেন, 3 দিন হলো মারতে যাবেন, তো এখানে আপনার সাম্প্রতিককালের ঘটনাই তো এটা অবশ্যই এটা তো সাম্প্রতিককালের ঘটনা। আপনি 86-র কথা বাদ দেন, জি। আপনি এরশাদ বিরোধী আন্দোলনের কথা বাদই দেন, 71-এর মুক্তিযুদ্ধ আপনি বাদই দেন, সাম্প্রতিককালের যে ঘটনাগুলো, একটা খুব স্মার্ট বাচ্চা ছোট্ট মেয়ে, একবারে ফুলের মতো টকবগা, এত খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে সে বক্তৃতা দিল, আমি তো তাজ্জব হয়ে তাকে থাকলাম তার মুখের দিকে, যে সে খুব শুটেড বুটেড প্যান্ট শার্ট সাফারি পরে আসছে, বক্তৃতা যে দিল, এই ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে শিখলো? অভিজাত ঘরের মেয়ে বলে আমি তাকে মনে করি। তারপর আপনি বলেন 2 কোটি বোরখার অর্ডার হয়েছে, এবং এই যে লাস্ট যে ভোটটা হলো সেখানে পুরুষ লোকও বোরখা পরিহিত অবস্থায় ছিল। এখন সমস্যাটা হয়ে যাচ্ছে কোথায়? যে আপনি যখন পুরুষের মুখ খুলতে বলবেন তখন বলা হবে যে আপনি বেঈমানদারি কাজ করছেন, এবং আমার যে নেকাব খুলে আপনি আমাকে বেইজ্জত করার চেষ্টা করছেন, শালীনতা হানির অভিযোগ আপনি আমার বিরুদ্ধে আনবেন। এখন পুলিশ কি করবে বলেন তো? আমি যদি অভিযোগ দিই আর আপনি যদি পুরুষ বোরখা পরে যান, তা আপনাকে দেখার দায়িত্ব কি পুলিশের না? পুলিশ দেখতে গেলে ও পুলিশ পিটা খাচ্ছে, আর আমি যে আপনাকে শনাক্ত করতে বলছি আমি অভিযুক্ত হয়ে যাচ্ছি। কোন সেন্সিটিভ জায়গায় গৃহযুদ্ধের দিকে কিন্তু বাংলাদেশ ধাবিত হচ্ছে। আজকে মসজিদ, মাদ্রাসা, ইসলাম ধর্ম, অন্যান্য ধর্ম নিয়ে যেভাবে প্রচারণা চলছে, প্রথম সংস্কার এই সরকারের করাই উচিত ছিল রাজনৈতিক দলের, যে আমরা কতটুকু রাজনৈতিক দলের সংস্কার, কতটুকু পর্যন্ত বলতে পারবো, কতটুকু পর্যন্ত যাব, বলতে পারবো না, মসজিদ মন্দির গির্জাকে কতটুকু ব্যবহার করতে পারবো, কতটুকু পারবো না। আজকে যখন তথ্য উপদেষ্টাকে ডক্টর তাহের বলে যে আপনার তো মুসলমানিত্বরই ঠিক নাই, তাহলে এই যে মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন তোলে, তার মানে ইমানের ঠিক নাই। এখন ইমান বলতে তারা বলছে যে আপনি যা খুশি তাই করেন, শুধু দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনার ইমান হয়ে যাবে। আপনি পরকালে প্রথম কবরের প্রশ্ন হচ্ছে কোন পাল্লায় ভোট দিচ্ছেন, এবং আল্লাহর পরিমাপ যন্ত্রের সাথে এই শাহরিয়ার কবিটা হচ্ছে এই দাঁড়িপাল্লার, যাই হোক উনি তো আজকে উপস্থিত নেই, সুতরাং ওনাকে নিয়ে আমরা কথা নাই এগুলো বলি। তো স্বীকৃত, এগুলো স্বীকৃত তথ্য। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে এই নির্বাচনে ব্যারিস্টার জুবায়ের আপনার কাছ থেকে শুরু করি, যে এই নির্বাচনে আরেকটা 12ই ফেব্রুয়ারিতে আরেকটা নির্বাচন হচ্ছে, যেটা গণভোট, এবং গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে যে জুলাই বিপ্লবের যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এই জুলাই সনদটা জনগণ অ্যাপ্রুভ করবে কিনা।
পাশাপাশি আরও কয়েকটি বিষয়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারগুলোর ব্যাপারেও একটা অ্যাপ্রুভেল, জনগণের একটা স্বীকৃতি গণভোটের মাধ্যমে আদায় হবে। তো আজকে আমরা সর্বশেষ যেটা দেখেছি যে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান উনি সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনে এখানে বলছেন যে বিএনপি গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিয়েছে এবং এটা নিয়ে বিএনপি হায়ের পক্ষে থাকবে। এতদিন যদিও বিএনপির একটা নীরব অবস্থান ছিল। এনসিপি কিংবা জামাতে ইসলামী নির্বাচনে এই গণভোটে হায়ের পক্ষে আগেই ঘোষণা করেছিল। আপনি কি মনে করেন যে এই যে গণভোটে হানা ক্যাম্পেইনটা পর্যাপ্ত হচ্ছে এবং এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা জুলাইয়ের স্টেক হোল্ডার, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কি এটার ব্যাপারে একমত আছে? দেখেন, গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ডেডিকেটেড হওয়া দরকার, আমাদের 17 বছরের শিক্ষা হয় নাই। আমরা যে ব্যবস্থার কারণে 17 বছর বা 16 বছর বঞ্চিত হইলাম, সাফার করলাম, আপাও সাফার করছে, এই শিক্ষা আমাদের হয় নাই। আমরা প্রত্যেকটা জায়গায় সংস্কারের সামনে দাঁড়িয়ে যাই, সংস্কারকে ক্রিটিসাইজ করি এবং ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে আমরা হাবটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করি। সব জায়গায় দেখবেন বলবে যে এতগুলো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের তো আলাদা মত থাকতে পারে এবং সেই মত আমাদের দেওয়ার সুযোগ নাই। দেখেন, ইটস এ প্যাকেজ। আপনার সংস্কার যদি ধরেন 48টা সংস্কার প্রস্তাব আছে যেগুলো সংবিধান সংস্কার, আর 84টা অন্য সংস্কার আছে যেগুলো স্বাভাবিক আইন দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারি। তো এই 84টা করার ব্যাপারে সরকারের বাধা নাই, সেগুলো করবে। কিন্তু এই 48টা করার ব্যাপারে আমাদের 48টার মধ্যে একটা দুইটা আমাদের দ্বিমত থাকতে পারে বা একটু প্রক্রিয়াগত ডিফারেন্স থাকতে পারে। তার মানে এই না যে আপনি ফুল প্যাকেজকে অস্বীকার করবেন। আর 48টা ব্যাপারে তো ভোট নেই, এটা অসম্ভব, এটা কুতর্ক। তা আলটিমেটলি ধরেন আমার মাছ পছন্দ, আপনার মাছ পছন্দ নাও হইতে পারে। আমার একটা মেয়ে দেখতে গেলে, ধরেন আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, তার হয়তো 20টা ক্রাইটেরিয়ার মধ্যে 18টা ক্রাইটেরিয়া আমার পছন্দ হয়েছে, 2টা পছন্দ হয় নাই, কিন্তু আমরা তো পছন্দ করে আসি, আমরা তো ওখানে বিয়ে করে নিয়ে আসি। তো এই ধরনের ঘটনাটা আমার খেয়াল রাখতে হবে যে হাবট ইজ এ প্যাকেজ। আপনি হয় সংস্কারের পক্ষে চলে যাবেন আর না হয় সংস্কারটা চাইবেন না, দুইটা একটা জায়গায় গিয়ে অবস্থান নিতে হবে। এবং এখানে এমন কোনো সংস্কার নাই যেটা দেশের জন্য ক্ষতি হবে, যেটা জনগণের জন্য ক্ষতি হবে। এখন দলের কোনো ব্যক্তির হয়তো ক্ষমতা হ্রাস বৃদ্ধি হবে, এটা দেশের স্বার্থেই মেনে নেওয়া উচিত। আর না হয় আমরা আবার 24 দেখতে পাবো, আবারও আরেকটা ফেসিস্ট সরকার দেখতে পাবো, কারণ এই এলিমেন্টগুলো আমাদের এখানে রয়ে যাবে। আমরা আশা করব যে সবগুলো দল হাবটের পক্ষে থাকবে এবং জনমত তৈরি করবে এবং সেটা বাস্তবায়ন করবে। আর অন্যান্য কি আমরা এখানে আমরা গণভোট নিয়ে মূল এটা ছিল যে হাবটের পক্ষে। তবে মানে যেটা আসছে আজকে নজরুল ইসলাম খান যেটা বলেছেন এটা ইতিবাচক। ওনারা আজকে বলেছেন একটু দেরি হয়েছে, এর মধ্যেই কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি প্রশ্ন তৈরি হয়েছে। আশা করব এই ঘোষণার পরে মাঠ পর্যায়ে সকল দলের নেতৃবৃন্দ এই ব্যাপারে হাবটের পক্ষে অবস্থান নেবেন। অ্যাডভোকেট সৈয়দা আসিফা পাপিয়া, গণভোটের ব্যাপারে আপনাদের অবস্থান কি? বিএনপির অবস্থান কি? গণভোটের ব্যাপারে বিএনপির কেন্দ্র স্পষ্টভাবে তারা বলেছে। এখন উনি যেটা বললেন যে বিএনপি দেরিতে করে সিদ্ধান্তটা নিয়েছে, এরা হচ্ছে কি সমস্ত দলগুলো, কেউ দেখবেন সাবেক জামাত, সাবেক শিবির, বর্তমান অন্য দল, আর কেউ তো বর্তমান জামাত শিবির আছেই, সব কিছু মিলায় মিশে একটা ডাল খিচুড়ি বানায়, শুধু বিএনপিকে গলা টিপে ধর, শুধু বিএনপিকে গলা টিপে ধর। এই যে বিএনপিকে গলা টিপে ধরার একটা না বড় দল ছোট দলের ব্যাপার না, আচরণটা হচ্ছে, আচরণটা শোভনীয় কিনা, এই যে ধরার আচরণটা, আক্রমণ করার আচরণটা, এইটা হচ্ছে লক্ষণীয় বিষয়, যে আচরণটা শোভনীয় কিনা। যারা নতুন বন্দোবস্তের কথা বলবে তাদের আচরণটা তো সবার আগে আধুনিক এবং পরিবর্তিত আচরণ হতে হবে। ওরকম পায়ে পা পেঁচায় গণ্ডগোল করার মতো আচরণ হলে তো হবে না। আমি কালকে না পরশু দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এক মহিলা কর্মী সমাবেশে এক মহিলা বোঝাচ্ছে যে আমরা এবার ধানের শেষে ভোট দেব, কারণ না হলে তো আমরা কোনোভাবেই এখানে আসতে পারবো না, বাদ হয়ে যাবে। সেই করে ওখানে একটা অ্যারেস্ট হলো সম্ভবত মেয়েটা। কারণ আমার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন, আপনি ওদের প্রতীক স্থগিত করেছেন, তাহলে সারা বাংলাদেশের 36% আওয়ামী লীগের ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিলেন না কেন? আজকে ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদও দিবেন না। আর এই ভোটারগুলো তো একটা ফ্যাক্টর ভোটের ক্ষেত্রে, এরা যখন একটা ফ্যাক্টর হবে,
জামাত ইসলাম এদেরকে কুড়াচ্ছে তাতে সমস্যা নাই, এনসিপি কুড়াচ্ছে সমস্যা নাই, তারপরে এবি পার্টি কুড়াচ্ছে সমস্যা নাই, কিন্তু কোনোটা যদি বিএনপির সাথে আমরা নিরপেক্ষভাবে বলি যে যাদের বিরুদ্ধে মামলা নাই তাদেরকে ভোটের সময় মানে যে কোনো পরিস্থিতির উদ্ভব নষ্ট না করে গ্রেপ্তার করবেন না, মামলা থাকলে আপনি গ্রেপ্তার করেন, ওই পেন্ডিং মামলা সোরানেশ দেখায় ভোটের আগে পরিবেশ নষ্ট করবেন না। এই কথাটা বললে গৌতম দাদারা ওখানে বসে বলতেছে যে দেখেন মির্জা আব্বাস বলছে ঠাকুরগাঁয়ে আর হারুন বলতেছে চাঁপাইনবাবগঞ্জে, সুরে সুর দেখেন। এখন দাদাদেরকে আমরা বলি যে দাদা আসলে আপনারা চাচ্ছেনটা কি, আপনারা চাচ্ছেনটা কি? আজকে নয়া দিগন্ত যখন 15 বছরে স্বৈরাচারের নিপতিত হয়েছে তখন সেখানে আমার দল আমি পাপিয়া গেছি, আমার দেশের ওখানে আমার দল আমি পাপিয়া গেছি। আবার ডেইলি স্টার প্রথম আলো যখন হয়েছে 107টা মামলার আসামি হয়ে বারান্দায় বারান্দায় দৌড়াই বেড়াইছে এবং প্রেস ক্লাবের সামনে যখন তাদেরকে জঙ্গি বাদ বলছে এবং শেখ হাসিনা নিজে বক্তৃতা দিচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো, জাতির শত্রু, আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু, এই বক্তৃতাটা এখন আপনারা খুঁজে পাবেন। তাহলে এখানে ডেইলি স্টারের সাথে যে ঘটনাটা ঘটলো, তো ওই আমার দেশের সাথে যখন ঘটছে যেটা ঘটনা, নয়া দিগন্তের সাথে যা ঘটছে যেই ঘটনা, এবং চ্যানেল ওয়ানের সাথে যা ঘটছে সেই একই ঘটনা, এবং দিগন্ত টিভির সাথে যা ঘটছে একই তো ঘটনা। তো নতুন বন্দোবস্ত যারা বলছে ঘটনা তো ঘটাচ্ছে তারা, আর আমরা হচ্ছি শাখের করাতের মতো জবাই হচ্ছি, অভিযুক্ত হচ্ছি। আমাদের ব্যাপার ওনাদের প্রত্যাশার শেষ নাই, কিন্তু কোনো সিচুয়েশন ওনারা তৈরি করছে না। প্রত্যেকটা দরজা ওনারা বন্ধ করে দিচ্ছে সমঝোতার, প্রত্যেকটা দরজা শেষ করতে হচ্ছে, আমাদের সময় একেবারেই নেই। এটা অশোভন, পাপিয়া, আপনাকে পরিকল্পিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথির বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।